নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বক্তা দেবাশিস বিশ্বাস। তিনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ছোটবেলা থেকেই তার শখ বাগান করা, গাছ লাগানো, এবং তাছাড়াও তিনি ছবি তোলা, বই পড়া, অল্প স্বল্প লেখালেখি, বেড়ানো, গান শোনা সব কিছু নিয়েই তিনি তার জীবন অতিবাহিত করছেন। তিনি একজন সমাজকর্মী। প্রকৃতি নিয়ে ভাবনা চিন্তা করা এবং প্রাকৃতিকভাবে জীবনযাপনের মাধ্যমে এবং অন্যান্য মানুষজনকে বাঁচতে উৎসাহিত করা তার শখের মধ্যে পড়ে। তিনি সেই উদ্দেশ্যে বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান এবং সেই অঞ্চলে মানুষদের সচেতনতা বাড়ানোর জন্য তিনি কাজ করে চলেছেন। প্রকৃতিমন সংস্থার তিনি প্রতিষ্ঠাতা ও সম্পাদক। আমি আমাদের বক্তাকে অনুরোধ করব তার বক্তব্য আমাদের শ্রোতাদের সামনে উপস্থাপিত করার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্যোদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। আমি দেবাশিস বিশ্বাস, একজন প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সুদীর্ঘকাল কেন্দ্রীয় সরকারি দপ্তরে কাজের দৌলতে, বিশেষত একটা কারখানায় পোস্টিং থাকার সূত্রে শ্রমিক শ্রেণী তথা একেবারে নিচুতলার মানুষদের সাথে মেলামেশার সুযোগ পেয়েছি। তেমনি উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কাজের সুযোগও হয়েছে। নিচুতলার কর্মীদের সাথে আমি সরল স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতাম, ফলে ওরা আমাকে ভরসা করত, ওদের মনের সুখ দুঃখের কথা আমাকে জানাতো। হয়তো কোনো সমস্যার সমাধান পেত আমার কাছ থেকে, হয়তো কেন ওদের জীবনের ও কর্মক্ষেত্রের নানান জটিলতা ওরা কাটিয়ে উঠত আমার পরামর্শে। সেসব কথা ওদের কাছ থেকেই শোনা, তাই হয়তো ওরা আমাকে একটু বেশিই ভালোবাসত। যাই হোক, সুদীর্ঘ কর্মজীবনে অভিজ্ঞতার তো কোনো শেষ নেই। অনেক কিছুর মধ্যে থেকে আজ সৎ অসতের গল্প শোনাব। সরকারি কর্মচারী মানেই সবাই অসৎ, দুর্নীতিবাজ, ঘুষখোর, এটা সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা। কিছু অসৎ মানুষ তো অবশ্যই আছে বিভিন্ন সরকারি পদে, তাদের কারণেই বাকি সৎ মানুষদেরও একই আসনে বসিয়ে বিচার করা হয়। প্রথমেই একটা কথা বলি, অসৎ সরকারি কর্মীদের তুলনায় সৎ সরকারি কর্মীদের সংখ্যা কিন্তু বেশি, তাই সব কিছু এখনও চলছে। তবে ঠিকঠাক চলছে এ কথা বলতে পারবো না। যেদিন সবাই অসৎ হয়ে যাবে সেদিন কিন্তু সব কিছু মুখ থুবড়ে পড়বে। দুর্ভাগ্যের বিষয়, সাধারণ মানুষ যারা ওই অসৎ সরকারি কর্মীদের কাছে কোনো না কোনো কাজের জন্য গিয়ে দুর্ভোগে পড়ছেন, তারাই কষ্ট পাচ্ছেন, দুর্ব্যবহার পাচ্ছেন, তারাই ভুক্তভোগী এবং খুব কম ক্ষেত্রেই উপরতলায় অভিযোগ জানিয়ে কোনো সুরাহা পাওয়া যায়। আসলে এটাই প্র্যাকটিস হয়ে গেছে। সেই কারণে সচরাচর দুর্নীতির অভিযোগ উপর মহলে কেউ জানাই না প্রায়। কেননা দুর্নীতির অভিযোগ যার কাছে জানানো হচ্ছে প্রায়শই দেখা যায় তিনিও হয়তো বা সেই একই কাজে লিপ্ত বা
ওই চক্রের একজন, তখন সাধারণ মানুষটির দুর্ভোগ দ্বিগুণ হয়ে যায়। তবে সাহস করে কেউ অভিযোগ উপরতলার আধিকারিকের কাছে পৌঁছালে কখনো কখনো সুরাহ হয় দুর্ভোগের। সেক্ষেত্রে উচ্চপদে আসীন ওই আধিকারিক মশাই কর্তব্যপরায়ণ একজন সৎ এবং সাহসী মানুষ বলেই ধরে নেওয়া যায়। আমার মতে ঘুষের রাজত্ব টিকে আছে ঠিক সেভাবেই যেভাবে সমাজে এখনো পণ প্রথা বহাল তবিয়তে টিকে রয়েছে। এই নিয়ে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন। অসৎ কথাটার সাথে ঘুষ কথাটা ওতপ্রোতভাবে মিশে আছে। ঘুষ ব্যাপারটা বজায় আছে একমাত্র ঘুষদাতাদের মদতেই। ব্যক্তি স্বার্থে অন্যায় কাজ করিয়ে নেওয়ার জন্য কেউ সরকারি কর্মীকে ঘুষ দিতে বাধ্য করে, আবার অন্যদিকে আইনসিদ্ধ কোনো কাজ করে দেওয়ার জন্য সরকারি কর্মী সাধারণ মানুষকে ঘুষ দিতে বাধ্য করে। এ খেলা চলছে নিরন্তর। এতে সৎ মানুষদের দুর্ভোগ বাড়ে, সমাজে বদনাম হয় ঘুষখোরদের, আর যারা ঘুষ দেয় তারা ধোয়া তুলসী পাতা হয়েই থেকে যায়। ঘুষ দেওয়া বন্ধ করে দিলেই তো ঘুষ নেওয়া বন্ধ হয়ে যায়, সব কিছু কেমন সততায় ছেয়ে যায়, তাই না? না, আসলে গল্পটা কিন্তু ঠিক ততটা সহজ সরল নয়। অসৎ, দুর্নীতি, ঘুষ এগুলো আবহমান কাল ধরে চলে আসা প্রথা, এক দুরারোগ্য সামাজিক ব্যাধি, অক্টোপাসের মতো জাপটে আছে। যদিও আমি সরকারি ক্ষেত্র নিয়ে কথা বলছি এখানে, কিন্তু অন্যদিকে একটু দৃষ্টি ঘোরাই যদি দেখতে পাই যে বেসরকারি ক্ষেত্রেও কিন্তু মারাত্মক রকমভাবে অসৎ, দুর্নীতি, ঘুষ সব কিছু বহাল আছে। তা নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যথা তুলনায় অনেক কম দেখতে পাই, বরং দেখেই না বলা যায়। কেমন অম্লান বদনে সবাই সেসব মেনে নেন। আচ্ছা, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধুবান্ধবদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে, সমাজসেবী প্রতিষ্ঠানের মধ্যে, বিশেষত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি হাসপাতালগুলোতে স্বজন পোষণ, দুর্নীতি, ঘুষ কি কিছু কম দেখা যাচ্ছে? কেন এমনটা হচ্ছে? কেন এমনটা হয়ে আসছে? আমরা কেউই মনে হয় গভীরভাবে এ নিয়ে ভাবনা চিন্তা করতে, চর্চা করতে আগ্রহী নয়। মানুষ নিজে থেকে সচেতন না হলে হাজার প্রচার চালিয়েও কাউকে সচেতন করা যায় না বলে আমি মনে করি। কারণ বর্তমান যুগে মানুষ যত ডিগ্রি অর্জন করছে তত আত্মসর্বস্ব ও স্বার্থপর হচ্ছে। এর পিছনে আবার বিভিন্ন আর্থসামাজিক জ্ঞান, নীতি, আদর্শের বাস্তব কারণগুলো জাল বিছিয়ে রয়েছে। ফিরে আসি সরকারি ক্ষেত্রে সৎ অসৎ দ্বন্দ্ব নিয়ে। সৎ অসতের সিস্টেমের মধ্যেই সরকার চলে। সরকারি কর্মীরা সবাই সৎ নয়, আবার সবাই অসৎ নয়। একজন অসৎ দুর্নীতিবাজ সরকারি কর্মী হয়ে ওঠার পিছনে মূল চালিকা শক্তি হলো ক্ষমতা। এই ক্ষমতার অপব্যবহারই হচ্ছে অসততা, দুর্নীতিগ্রস্ততা। সাধারণ মানুষের বা কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ানোর পিছনে এক অজানা ভয় এবং বিচ্ছিন্নতা কাজ করে। কেননা আমি উপলব্ধি করেছি যে অসৎ মানুষরা বা সরকারি কর্মীরা সবাই একটা চক্রের মধ্যে থেকে অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে তাদের অসৎ কাজগুলো চালিয়ে যায়। ফলে তাদের হাত অনেক সুদৃঢ়, অনেক প্রসারিত থাকে,
পরস্পরকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে চক্রের কেউ একজন বিপদে পড়লে। তারা থাকে প্রভাবশালীদের ছত্রছায়ায়। উল্টো দিকে কোনো একজন সৎ মানুষ বা সরকারি কর্মী তার সততার কারণে, হ্যাঁ ঠিকই শুনছেন, সততার কারণে কোনো চাপের মুখে অসুবিধের মধ্যে পড়লে তার আশেপাশের সৎ সহকর্মী মানুষগুলো কেমন বোবা হয়ে যায়। সৎ মানুষগুলো আশ্চর্যজনকভাবে জোটবদ্ধ থাকে না। মনে সন্দেহ হয় তারা প্রকৃতপক্ষে ঠিক কতটা সৎ। কেননা একজন প্রকৃত সৎ ব্যক্তির সাহসী হওয়ার কথা বলেই আমার ধারণা। এই তথাকথিত সৎ মানুষগুলোর অজানা ভয়ই হচ্ছে স্বার্থপরতা, আর সেই সুযোগেই দুর্নীতি, অসৎ কাজকর্ম আরও বেশি শিকড় ছড়ায়। সৎ মানুষরা জোটবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে অসৎ মানুষরা লুকানোর জায়গা খুঁজে পাবে না। অথচ সৎ মানুষের অভাব নেই, বরং সংখ্যায় তারা বেশি। কিন্তু বিপদগ্রস্ত কোনো সৎ সহকর্মী বা মানুষের পাশে দাঁড়ানোকে বাকিরা নির্বুদ্ধিতা মনে করে। সরকারি ক্ষেত্রে অসৎ কাজকর্ম বন্ধ করার জন্য কত কিছু আইন কানুন ব্যবস্থা রয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখতে পেলাম সেগুলো কেমন ভোঁতা, উল্টো পথে হাঁটতেই বেশি পছন্দ করে। সরকারি কর্মী যারা সাজাপ্রাপ্ত হন নানান তদন্ত ও বিচার প্রক্রিয়ার পরে, তাদের মধ্যে অধিকাংশই বলির পাঁঠা। একথা আমি অত্যন্ত জোরের সাথেই বলছি। আর প্রকৃত অপরাধীরা কেমন সৎ মানুষ সেজে ঘুরে বেড়ায়। সরকারি যে আধিকারিকের উপর সাজা দেওয়া বা মুক্তি দেওয়ার দায়িত্ব অর্থাৎ বিচারের ভার থাকে, অধিকাংশ ক্ষেত্রেই আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ নিরপরাধ বা নির্দোষ জেনেও কোনো অধস্তন কর্মচারীর বিরুদ্ধে তিনি সাজা ঘোষণা করছেন শুধুমাত্র অহেতুক ভয়ে, যাতে কোনো ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে না পড়তে হয় তার বশবর্তী হয়ে, অথবা গতানুগতিকতা থেকে বেরোতে চান না বলে, অথবা তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে। অন্যদিকে আবার দেখা যায় যে ওই আধিকারিক মশাই অন্য কোনো অধস্তন কর্মী যাকে প্রকৃতই দোষী বলে জানতে পারছেন, শুধুমাত্র সেই কর্মীর কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে অথবা তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে তাকে নিরপরাধ বলে ঘোষণা করছেন। এই হলো সরকারি সৎ অসৎ ব্যবস্থাপনা। আমরা জানি সৎ সরকারি কর্মী অন্যায়ের কাছে মাথা নত না করার জন্য দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন। বহু সরকারি কর্মচারী সহজ সরল সৎ হওয়া সত্ত্বেও অন্যায় বশ্যতা স্বীকার না করা বা অসৎ কাজে সাথ না দেওয়ার জন্য অসৎ প্রশাসনের চাপে কেউ আত্মহত্যা পর্যন্ত করেছেন, কেউ হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়ে মারা গেছেন। কত কর্মচারী যে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তার কোথাও কোনো পরিসংখ্যান রাখা হয়নি। অথচ সেই অসৎ মানুষগুলো যাদের কারণে ওইসব মর্মান্তিক ঘটনা ঘটছে তাদের কোনো শাস্তি হয় না। বহু সৎ সরকারি কর্মীকে শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে চার্জশিট দেওয়া হয়। পরে তদন্ত ও বিচারে প্রমাণিত হলো যে সেই সৎ কর্মীটি আসলেই সৎ এবং তাকে কোনো তুচ্ছ ব্যাপারে প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে চার্জশিট দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ওই অসৎ আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের কোনো আইন নেই। কবে হবে সেসব আইন? কবে সৎ আর অসতের প্রকৃত মূল্যায়ন হবে? সৎ মানুষরা কবে তাদের সম্মান ফিরে পাবে? যখন দেখি
গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত কোনো অসৎ সরকারি কর্মীকে অত্যন্ত লঘু কোনো সাজা দেওয়া হয়, তখন ভাবনা হয় বই কি সৎ প্রশাসন নিয়ে। আইনের বইতে বারে বারে এ কথাই তো স্পষ্ট করে বলা হয়েছে যে একজন দোষী যদি কোনোভাবে ছাড়া পেয়ে যায় ঠিক আছে, কিন্তু তাহলেও একজন নিরপরাধ যেন কোনো অবস্থাতেই সাজা না পায়। এসব কথা শুধু ছাপার অক্ষরে বইয়ের পাতাতেই থেকে যাবে চিরকাল। সব শেষে আমার ব্যক্তিগত জীবনের একটা কথা না জানিয়ে পারছি না। দীর্ঘ কর্মজীবনে শুধুমাত্র অসৎ হতে না চাওয়ার জন্য এবং অন্যায়ের সাথে আপোষ না করার কারণে অনেক অসৎ কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহার সহ্য করতে হয়েছে। আর প্রশাসনিক দুষ্ট চক্রের ফাঁদে পড়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে জীবনে, আজ অবসরের পরেও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি। ধন্যবাদ। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের বক্তাকে তার বক্তব্য আমাদের শ্রোতাদের সামনে উপস্থাপিত করার জন্য। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআইজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ ব্যক্তিদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, এই পর্বের সঞ্চালক। আমি অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই প্রোগ্রামটি ভালো লেগেছে। ভালো থাকবেন।